Sir. Good morning to everyone. Today we are going to learn two topics, Van 't Hoff isochrone and fugacity and activity. আসলে আমরা লাস্ট ক্লাসে ভ্যান 't Hoff আইসোথার্ম পড়েছিলাম। সেই ভ্যান 't Hoff আইসোথার্ম থেকেই আমরা আজকে ভ্যান 't Hoff আইসোক্রোর এটা একটা টার্ম শিখব এবং সেটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে ফিউগাসিটি এন্ড অ্যাক্টিভিটি। আজকে আমি একটু উল্টা জিনিস পড়াবো, কারণ নিউটনসের যে ল থেকে তোমরা শিখে আসছো কি যে প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, কিন্তু আমরা এখন আর একটা নতুন জিনিস শিখবো যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেও অন্য কোনো একটা অবস্থায়, মানে আমরা যেটা জানি যে দুনিয়ার কোনো মানুষ তার নিজের অবস্থানে সুখী নয়, এটা তো সবাই জানো, তাই না? তুমি স্টুডেন্ট, তুমি মনে করতেছো স্যাররা হয়তো কত ভালো আছে, আমি আমি টিচার, আমি মনে করি স্টুডেন্টরা কত ভালো আছে, তাদের শুধু ক্লাস করলেই হয় আর কিচ্ছু করা লাগে না। তো প্রত্যেকটা মানুষ, ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দুনিয়ার কোনো মানুষ তার নিজের অবস্থায় হ্যাপি না। তাহলে ঠিক একই রকম, তার মানে কি সে অন্য একটা সিচুয়েশনে যেতে চায়। তাহলে এই যে যে টেন্ডেন্সি, এটা আমরা আজকে সায়েন্টিফিক্যালি পড়বো, যেটা আমরা আসলে ওই নিউটনের যে সূত্র থেকে পড়ে আসছে জড়তা। সে জড়তাটা কি ছিল যে প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় যদি তার উপরে কোনো স্পেসিফিক বল প্রয়োগ করা না হয়। তাহলে এখন আমরা আজকে দেখবো যে বল প্রয়োগ করা না হলেও যে দুনিয়ার যে কোনো একটা বস্তু, যদি তুমি, আমি লাস্ট ক্লাসগুলোতে পড়িয়েছি যে এনট্রপির কথা বলেছিলাম, যে ওয়াটার যখন আমরা রেখে দেই কোনো একটা জায়গায়, খোলা জায়গায় যদি ওয়াটার রেখে দেই, তাহলে কিছুদিন পরে কি হয়, অটোমেটিক্যালি এর ওয়াটারের উপরের লেয়ার থেকে আস্তে আস্তে পানি বাষ্প হয়ে উড়ে যায়। অথচ ওয়াটারের বয়লিং পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাইনি, তার টেম্পারেচার ওই পর্যন্ত যায়নি। হাউএভার we can see that water is evaporating। তার মানে কি যে লিকুইড ওয়াটার তার ভ্যাপারে বা ভ্যাপার স্টেটে যেতে চায়, এটা একটা টেন্ডেন্সি। তাহলে আমরা কিন্তু এই কথাটাকে উল্টো ভাবেই বলতে পারি, যে জড়তার কথা বলেছিলাম যে প্রত্যেকটা বস্তু যদি বাইরের থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তারপরেও, তাহলে কি হয় সেক্ষেত্রে, মানে জড়তায় যেভাবে বলেছি যে বাইরের থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থিতিশীল বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, মানে যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। এটা হলো আমরা জড়তা হিসেবে পড়েছি। কিন্তু ফিউগাসিটি যে টার্মটা আমরা আজকে শিখবো বা পড়বো, সেখানে আমরা দেখবো যে প্রত্যেকটা বস্তু কোনো দিনেই তার নিজের অবস্থায় থাকতে চায় না, বা একটা টেন্ডেন্সি, একটা জেনারেল টেন্ডেন্সি, যে কথাটা আমরা জেনারেল আমাদের পার্সোনাল লাইফের সাথে ইন্টারেক্ট করছি, মানে একটা সিমিলারিটি দেখাচ্ছি, যে আমরা যে কোনো জায়গায় আসি না কেন, উই আর নট হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ অর হোয়াট উই আর, যে আমরা নিজেরা যে অবস্থায় আছি বা আমরা যা, তাতে কিন্তু আমরা সুখী নই। আমরা চাই অন্য কোনো কিছু একটা, কখনো কখনো সেটা ভালোর দিকেও হয় আর কখনো খারাপের দিকেও হয়, সেটা আসলে কেউই তার নিজের অবস্থানে থেকে সুখী নয়, কম বেশি, মোর অর লেস অ্যাটলিস্ট। এনিওয়ে, তা আমরা আজকে এত কথা না বলে যেটা বলতে চাচ্ছি, যে আসলে আমরা ভ্যান 't Hoff আইসোক্রোর এবং ভ্যান 't Hoff ওই যে মানে এটা ফিউগাসিটি এন্ড অ্যাক্টিভিটি, এগুলো কি জিনিস সেটা একটু আমরা দেখে নেই। তাহলে লাস্ট ক্লাসে আমরা এই যে ইকুয়েশনটা ভ্যান 't Hoff আইসোথার্ম ইকুয়েশন এটা পড়েছিলাম, তো সেটা আমি একটু ডেফিনেশন আকারে যদি দেখি যে আসলে এটা আসলে কি জিনিস, যে the Van 't Hoff isotherm equation gives us the relation between Gibbs free energy and equilibrium constant। আমরা লাস্ট ক্লাসে এই ইকুয়েশনটা ডিরাইভ করেছি, কিন্তু আসলে এটা কি জিনিস সেটা আমার বলা হয় না, এই জন্য আমি মিস করে গেছিলাম। তো সেই কারণে আমাকে একটু ভালো করে আজকে বলি যে ভ্যান 't Hoff আইসোথার্ম ইকুয়েশন এটা হলো এক ধরনের ইকুয়েশন যা কিনা গিবস ফ্রি এনার্জি, এই যে আমাদের গিবস ফ্রি এনার্জি, এই যে গিবস ফ্রি এনার্জি এন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে গিবস ফ্রি এনার্জির রিলেশনটা এটা ডিসকাস করে অথবা ডিসক্রাইব করে অথবা ডিফাইন করে। তাহলে দিস ইজ দ্য গিবস ফ্রি এনার্জি, আর হলো যে গিবস ফ্রি এনার্জি এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে যে রিলেশনটা, সেটা হলো আমরা ভ্যান 't Hoff আইসোথার্ম ইকুয়েশনটা পেয়েছি। আর এটা আসলে কি কাজে লাগে,
The Van Hoff isothermal equation is used for estimating the equilibrium shift during a chemical reaction. যে আমরা লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল পড়েছি, সেই ক্ষেত্রে লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল যখন আমরা পড়েছি সেটা কি ছিল যে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন ইকুইলিব্রিয়াম হয় সেই ইকুইলিব্রিয়ামটা কিভাবে আমরা শিফট করতে পারি, যে প্রেসার অ্যাপ্লাই করলে কোন দিকে যাবে, রাইটে যাবে না লেফটে যাবে, অথবা টেম্পারেচার অ্যাপ্লাই করলে কি লেফটে যাবে না রাইটে যাবে, অথবা কনসেন্ট্রেশন বাড়ানো কমানো হলে সেক্ষেত্রে কি মানে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে, কিছুটা একই রকম। তো সেক্ষেত্রে এই ভ্যান হফ আইসোথার্মাল ইকুয়েশন যেটা is used for estimating the equilibrium shift, যে ইকুইলিব্রিয়ামটা কিভাবে শিফট হবে সেটা আমরা টেম্পারেচার নিচে, তাহলে the Van Hoff isothermal equation is used for estimating the equilibrium shift, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হবে সেটা আমরা এখান থেকে এস্টিমেট করতে পারি। সো এখন আমরা দেখি তাহলে ভ্যান হফ আইসোক্রোরটা কি জিনিস। তো ভ্যান হফ আইসোক্রোর যেটা আমরা আজকে পড়বো, an equation formulated by Van Hoff, যেটা এই যে ভ্যান হফ আইসোক্রোর, দিস ইজ অলসো এ কাইন্ড অফ ইকুয়েশন যেটা ভ্যান হফ প্রথম ফর্মুলেট করে বা প্রথম তৈরি করে আবিষ্কার করে, and for the variation of equilibrium constant with temperature। দেখো টেম্পারেচারের সাপেক্ষে বা টেম্পারেচারের সাথে এর কিসের equilibrium equation formulated by Van Hoff for the variation of the equilibrium constant with temperature। তাহলে টেম্পারেচারের সাপেক্ষে বা টেম্পারেচারের সাপেক্ষে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে চেঞ্জ হয়, এই দেখো d of ln kp, তাহলে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে এই হলো আমাদের, তার মানে কি d of ln kp, চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর লন তো একটা কনস্ট্যান্ট টার্ম বা কনস্ট্যান্ট, এই যে তাহলে আলটিমেটলি কেপি, এই কেপি দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচারের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে পরিবর্তন হয় সেইটা যে ইকুয়েশনের মাধ্যমে ডিসকাস করা যায় অথবা ডিসক্রাইব করা যায় সেটাকে, সেই ইকুয়েশনটাকে বলা হবে ভ্যান হফ ইকুয়েশন। কারণ ভ্যান হফ নামে একজন সায়েন্টিস্ট এই ইকুয়েশনটা প্রথম ডিরাইভ করেন অথবা প্রথম আবিষ্কার করেন, যে কারণে আমরা ভ্যান হফ আইসোক্রোর বলছি। তাহলে where k is the equilibrium constant, এই যে k or kp বললে ভালো হতো, তো k টাকে আমরা kp হিসেবেই লিখি। আচ্ছা, আর r is the, এই যে r এটা হলো গ্যাস কনস্ট্যান্ট যেটা আমরা জানি, t is the thermodynamic temperature and delta is the enthalpy of the reaction। তাহলে বাকি টার্মগুলো আমরা অলরেডি পড়েছি বা জানি। তাহলে সেক্ষেত্রে এই যে ভ্যান হফ আইসোক্রোর ইকুয়েশনটা কি, এ টাইপ অফ ইকুয়েশন অর এ ইকুয়েশন ফর্মুলেটেড বাই ভ্যান হফ which can describe or define the change in rate constant with temperature, মানে তাপমাত্রার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে পরিবর্তন হয় সেটাকে ডিফাইন করার জন্য যে ইকুয়েশন ব্যবহার করা হয়, দ্যাট ইজ ভ্যান হফ আইসোক্রোর ইকুয়েশন। ওকে, তাহলে এখন আমরা এই যে ভ্যান হফ আইসোক্রোর ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ডিরাইভ করব যে আসলে d ln kp বাই dt ইকুয়াল ডেল্টা h বাই rt স্কয়ার, এটা কিভাবে করতে পারি। আচ্ছা, সেটা দেখি যে আমরা এর আগে হেল্মহোলটজ ইকুয়েশন, গিবস হেল্মহোলটজ ইকুয়েশন পড়েছিলাম। সেই গিবস হেল্মহোলটজ ইকুয়েশনটা আমি এখান থেকে খুঁজে বের করে দেখাতে পারি। আমাদের আজকে এই যে স্লাইড গুলো সব একটা স্লাইডে রেখেছি, টোটাল আজকে সহ 149টা স্লাইড হয়েছে তোমাদের এই চ্যাপ্টারে, এবং আমি আশা করছি আজকে চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তাহলে পুরো এই যে আজকে মনে হয় কত 13 লেকচার, হ্যাঁ 13 লেকচার, তাহলে 13টা লেকচারে আমার মোটামুটি 149 পেজ, তার মধ্যে 2 পেজে আমাদের কোনো পড়ালেখা থাকে না প্রত্যেকটা ক্লাসে, তার মানে 13 2 26 পেজ ইউজলেস, আর হলো বাকি যে পেজগুলো সে তার ভিতরে কোনো না কিছু আমাদের পড়ালেখার বিষয় আছে। তাহলে এইখানে 95তম যে স্লাইডটা আছে সেখানে এই যে গিবস হেল্মহোলটজ ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম, তো সেটা দেখবা পরবর্তীতে আমি দেখাবো, বা দরকার আমরা স্লাইড তো দিয়েই দিচ্ছি, তা তোমরা এখানে দেখে নিবা যে দিস ইজ দ্য ইকুয়েশন হোয়াট উই হ্যাভ ডিরাইভড ফর দ্য গিবস হেল্মহোলটজ ইকুয়েশন। তাহলে ভ্যান হফ আইসোক্রোর ইজ অবটেইনড বাই কম্বাইনিং দ্য ভ্যান হফ আইসোথার্ম উইথ গিবস হেল্মহোলটজ ইকুয়েশন। তাহলে এই যে গিবস হেল্মহোলটজ ইকুয়েশন, এটার সাথে আমরা ভ্যান হফ আইসোথার্ম, এই যে লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছি
যে ভ্যান অফ আইসোথার্ম, এই দুইটা ইকুয়েশন কম্বাইন করে আমরা, দ্যাট মিন্স গিবস হেলমহলটজ ইকুয়েশন আর হলো ভ্যান অফ আইসোথার্ম ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন আমরা এই করে কম্বাইন করে আলটিমেটলি যে ভ্যান অফ আইসোক্রোর এই ইকুয়েশনটা পাবো। সো তাহলে এখন দেখি আমরা এই যে ইকুয়েশন গিবস হেলমহলটজ ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি বা রিঅর্গানাইজ করি। তাহলে এখানে আছে ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডি ডেল্টা জি ডিভাইড বাই টি অফ কনস্ট্যান্ট প্রেসার। তাহলে কনস্ট্যান্ট প্রেসার, এখন এই ডেল্টা এইচটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি হয়, এই ডেল্টা এইচটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, আর এই যে ডেল্টা জি আছে ডেল্টা জিটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম। তাহলে ডেল্টা জিটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, এটা আমার একটা উদ্দেশ্য আছে, এই কারণে আমরা এখানে নিচ্ছি। তাহলে এইখানে এই যে ডেল্টা জিটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস হিসেবে আসলো। তো এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি আমরা টি স্কয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা পাবো কি, লেফট সাইড রাইট সাইড দুই সাইডকে আমরা টি স্কয়ার দিয়ে ডিভাইড করি, ডিভাইডিং বোথ সাইড বাই টি স্কয়ার গিভস, এই দেখো মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কয়ার, আর এই যে পুরো ইকুয়েশনটা যা ছিল রাইট সাইডে এটাকে আমরা টি স্কয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে লেফট সাইড রাইট সাইডে যদি আমরা একই ধরনের কাজ করি সেক্ষেত্রে মাল্টিপ্লাই হোক, সামিশন হোক, অথবা সাম আপ হোক, অথবা সাবট্রাক্ট হোক, ডিভাইড করি, যা কিছুই করি না কেন আমাদের ইকুয়েশনে কোনো পরিবর্তন হয় না। সো উই ক্যান ডিভাইড বাই টি স্কয়ার, তাহলে বোথ সাইডকে আমরা টি স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, দেন এখন কি দাঁড়ালো, এই যে যে ইকুয়েশনটা, এই টার্মটা, এইটাকে তোমাদের একটু ব্যাকলগ এই যে মানে চিন্তা করতে হবে উল্টো ভাবে, যে এই টার্মটা আমরা যদি ভেঙে ভেঙে দেখি, অথবা এইটাকে আসলে আলটিমেটলি লেখা যায় টি বাই ওই যে টি স্কয়ার, মানে এই পুরো টার্মটাকে টি স্কয়ারটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে দিলাম। তো তখন কি হবে, যে আলটিমেটলি আমরা যা পাবো টি বাই, তাহলে এখানে টিটা টি স্কয়ার হিসেবে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি টি, এখানে টি থাকবে না, তাহলে থাকবে এখানে টি শুধু টি, ডি বাই ডেল্টা জি বাই ডিটি পি মাইনাস ডেল্টা জি বাই টি স্কয়ার, এরকম একটা ইকুয়েশন। তো এই যে ইকুয়েশনটা আসলে আসবে, এই টার্মটা আমরা কিভাবে পাই দেখো তো। The right hand side of the above expression is obtained by differentiating delta z by t with respect to t at constant pressure. মানে এই যে যে টার্মটা, এই টার্মটাকে যদি আমরা এই যে এই অংশটা ডেল্টা জি বাই টি, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, ডি বাই ডিটি ডেল্টা জি বাই টি, মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি পাওয়ার কথা, মানে এই ডেল্টা জি আর টি, তাহলে ইউ বাই ভি আমাদের যে ডেফিনিশন আছে, ফর্মুলা আছে তাই না, ইউ বাই ভি ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে এই কোর্সে বেশিরভাগ সময় ব্যবহার করেছি ডি অফ ইউ ইনটু ভি। তাহলে ইউ ইনটু ভি সেটাকে ডিফারেন্সিয়েট করে আমরা লিখেছি কি ডি অফ এক্স, সরি ডি অফ ইউ, মানে ইউ ইনটু ডি অফ ইউ ডিভাইড ভি বাই, এরকম জাস্ট দুইটা ফর্মুলা, ইউ অফ ভি আর ভি অফ ইউ ডিভাইড বাই টি ডেল টি, এরকম কিছু একটা ফর্মুলা। তাহলে সেখানে প্লাস ছিল, আর এখানে যে ইকুয়েশনটা আসছে এটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে ইউ বাই ভি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এই যে এ হলো ডি অফ ডিজি বাই টি, এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু ডিটি বা টেম্পারেচার, তাহলে সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি আসে এই টার্মটা। তো এই টার্মটা যদি আসে তাহলে আমরা ইকুয়েশনে লিখতে পারি, দেখো এই যে যে এই টার্মটা, এইটা এখানে ডিজি বাই টি স্কয়ার, তাহলে এটা এইখানে এইটা আর ওই ডিজিটা পুরোটাই উপরে হবে, কারণ এখানে এই কোয়েশ্চনটা একটু ভুল আছে, এই টি স্কয়ার, কারণ কি আমরা এখানে যে নিয়েছি, তাহলে এই টার্মটা আর ওই টার্মটা যদি আমাদের এক্স্যাক্টলি সেম হতে হয় ডেফিনেটলি আমাদের এই যে এই লাইনটা একদম ওইভাবে, তো সেক্ষেত্রে অথবা ডিজি বাই টি স্কয়ার এইভাবে লিখতে হবে। তো যদি আমরা এইভাবে লিখতে চাই দেন উই হ্যাভ টু রাইট ডাউন ডিজি বাই টি স্কয়ার। তো এখানে আমাদের হয় এই লাইনটাকে বড় করতে হবে, না হলে এই টি স্কয়ারটাকে ডিজি স্কয়ার নিচে লিখতে হবে। এনিওয়ে, তো আমি বললাম কি যে আসলে আলটিমেটলি আমরা এই যে টার্মটা, এই টার্মটা পাই ডিফারেন্সিয়েট করে
এই যে পুরো রাইট হ্যান্ড সাইডের যে টার্মটা আছে এই টার্মটা পাচ্ছি ডি অফ এই যে এই অংশটা, জাস্ট সোজা কথায় ডিজি সরি ডেল্টা জি বাই টি, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই টার্মটাই এই যে ডিফারেন্সিয়েট এই যে ডি, তাহলে এখন আমরা দেখতে পাই কি যে এই অংশটা আর এই অংশটা সমান, আবার এই অংশটা আর এই অংশটা সমান, তার মানে রাইট সাইড দুইটা ইকুয়েশনের সমান। সো উই ক্যান কনসিডার দ্য লেফট সাইড অফ দ্যাট টু ইকুয়েশনস আর সেম। সো মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কয়ার। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এইখানে আমি একটা মাইনাস সাইন ঢেকে দিয়েছি, এখানে একটা মাইনাস সাইন ছিল, বইয়ের মধ্যে দেখবা যে এখানে একটা মাইনাস সাইন থাকতে পারে, তাহলে এখানেও কিন্তু মাইনাস সাইনটা থাকার কথা না। তো সেই ক্ষেত্রে আমি মাইনাস সাইনটা ঢেকে দিয়েছি, তাহলে এইটাও একটা ভুল আছে মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি সমান হয়, সো লেফট সাইডটাও আমরা সমান লিখতে পারি, মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কয়ার ইকুয়াল এই অংশটা ডি অফ ডেল্টা জি বাই টি বাই ডিটি এর কনস্ট্যান্ট প্রেসার পি। ঠিক, তাহলে এই দুইটা টার্মকে আমরা লিখে দিলাম। তাহলে এখন আমরা ভ্যান টপ আইসোথার্ম যে ইকুয়েশনটা দেখালাম, এই যে দেখো মাইনাস ডেল্টা জি ইকুয়াল আর টি লন কে পি, তাহলে এই যে মাইনাস ডেল্টা জি ইকুয়াল আর টি লন কে পি, এই ইকুয়েশনটা এখন অ্যাকর্ডিং টু এই যে একই জিনিস মাইনাস ডেল্টা জি ইকুয়াল আর টি লন কে পি। এখন এই যে এই ডেল্টা জি এর ভ্যালুটাকে যদি আমরা এই যে ডেল্টা জি এটা হলো আর টি লন কে পি, তাহলে এখানে ডেল্টা জি বাই টি এটাকে লিখে দিতে পারি কি মাইনাস আর টি লন কে পি ডিভাইডেড বাই টি, কারণ আমরা এখানে ডেল্টা জি এর মানটা এখানে বসাই দিলাম। তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি ইকুয়াল আর টি, তাহলে মাইনাস আছে আমাদের এখানে মাইনাস ছিল না, তাহলে সেক্ষেত্রে এটা আসবে কি মাইনাস আর টি লন কেপি ডিভাইড বাই, তাহলে এই যে টি এই হলো যেভাবে আসছে। তাহলে কম্বাইনিং দিস ইকুয়েশন উই হ্যাভ, তাহলে এই যে মাইনাস ছিল, তাহলে এই মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা এখানে একবারে ক্যান্সেল করে দিলাম, তাহলে এই যে মাইনাস আর এই মাইনাস, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম ডেল্টা এইচ বাই টি স্কয়ার ইকুয়াল এই যে যে টার্মগুলো থাকবে ওই যে আর টি লন, তাহলে আর টি টি ক্যান্সেল হয়ে গেল, এই টি আর এই টি ক্যান্সেল হয়ে যায়, থাকে কি আর ডি, তাহলে এই ডি আর থাকে আর ডি থাকে, আর এইখানে থাকবে কি লন কেপি আর ডিভাইড বাই টি, আর ডি লন কেপি ডিভাইড বাই ডিটি, এইটা হলো। তাহলে সোজা কথায় আমরা পেলাম কি যে এই দুইটা ইকুয়েশন, এই ইকুয়েশনের সাথে আমরা শুধুমাত্র এই ডেল্টা জি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, then ultimately we are getting delta h by t square equal rd ln kp divided by dt। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকেই আমরা বলবো যে এই যে টি আরটাকে আমরা একটু এই পাশ থেকে রিঅ্যারেঞ্জ করে এই আরটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে কি আসলো ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার ইকুয়াল ডি অফ লন কেপি ডিভাইড বাই ডিটি। সো দ্য অ্যাভাব ইকুয়েশন ইজ নোন অ্যাজ ভ্যান টপ আইসোক্রোন, যেটা আমরা একটু আগে বলেছি যে এই যে দেখো টেম্পারেচারের সাপেক্ষে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে পরিবর্তন হয়। সো দিস ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পরিবর্তনটা কি হয়, চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডি অফ লন কেপি। সো দিস ইজ দ্য ভ্যান টপ আইসোক্রোর ইকুয়েশন, এই হলো আমাদের ভ্যান টপ আইসোক্রোর ইকুয়েশন। সো এইটা এই ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হতে পারে, আর হলো যে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে এই এরপরে হলো এখন এটা আমরা কি কাজে লাগে সে কথা একটু বলবো। ফর অ্যাপ্লাইং দ্য আইসোক্রোর টু এনি পার্টিকুলার রিঅ্যাকশন, যদি আমরা একটা নির্দিষ্ট রিঅ্যাকশনের বেলায় এই যে ভ্যান টপ আইসোক্রোর ইকুয়েশনটা ইউজ করতে যাই, ইট ইজ এসেনশিয়াল টু ইন্টিগ্রেট ইট। মানে এইখানে দেখো এইখানে বলা আছে যে নোয়িং দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এট টু ডিফারেন্ট টেম্পারেচার ইট ইজ পসিবল টু ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন হিট কন্টেন্ট। যে আসলে কোনো একটা রিঅ্যাকশনের যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে নোয়িং দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এট টু ডিফারেন্ট টেম্পারেচার, এই দেখো এই যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা আমরা দেখাবো কিভাবে ডিরাইভ করেছি। কিন্তু এই যে আইসোক্রোর ইকুয়েশন সেটা আমাদের আসলে কেন দরকার বা কোনো একটা স্পেসিফিক রিঅ্যাকশনের জন্য আমরা কেন এভাবে শিখবো,
কারণ হলো কি, যে কোনো একটা রিঅ্যাকশনের যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু জানি, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ হিট কন্টেন্ট অথবা এনথালপি। সোজা কথায় এই যে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু, এই ডেল্টা এইচ এর ভ্যালুটাকে আমরা ডিটারমিন করতে পারবো যদি কিনা আমরা দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু জানি। তাহলে সেটা আমরা এই ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করি সেটা একটু দেখি। আমরা যে এই যে ভ্যান অফ আইসোক্রোর ইকুয়েশনটা তৈরি করলাম, এই ইকুয়েশনটাকে আমরা কি করব, দুইটা টেম্পারেচার এর রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করব। For applying the isochror to any particular reaction, it is essential to integrate it if delta H remains constant over a range of temperature. যে ডেল্টা H যদি একটা সেক্ষেত্রে রিঅ্যাকশনের ক্ষেত্রে if delta H remains constant over a range of temperature, we have on integration, তাহলে ln kp ইকুয়াল লেখা যায় কি ডেল্টা H বাই RT স্কয়ার dt। ওই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে আমরা একটু রিঅর্গানাইজ করলাম। তাহলে ডেল্টা H এটাকে RT স্কয়ার d ln kp, আমরা যেভাবে ইন্টিগ্রেট করার জন্য সুবিধাজনক হয়, with respect to if delta H remains constant over a range of temperature, তাহলে ln kp ইকুয়াল ডেল্টা H বাই RT স্কয়ার, ওই dt টাকে আমরা এক পাশে নিয়ে গেলাম। তাহলে ln kp বাই dt এরকম ছিল আমাদের, তাই না? এই যে ln kp বাই dt, তাহলে এই dt টাকে আমরা এই পাশে নিয়ে ইন্টিগ্রেট করতে পারি। তাহলে যা পেলাম ln kp, এখন এই যে ডেল্টা H এটা আমাদের কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট হয় এবং r কনস্ট্যান্ট, এখানে বলে দিয়েছি যে ডেল্টা H রিমেন্স কনস্ট্যান্ট ওভার এ রেঞ্জ অফ টেম্পারেচার, সেই কারণে এটা একটা কনস্ট্যান্ট, আর তো গ্যাস কনস্ট্যান্ট ডেফিনেটলি। তাহলে dt বাই t স্কয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, মাইনাস 1 বাই t, তাই না? এই যে সোজা কথায় আমরা যদি এইভাবে বলি 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাই কি মাইনাস 1 বাই x। তাহলে এই হলো আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো যে তাহলে সেক্ষেত্রে ডেল্টা H আর এই দুইটা টার্ম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকার কারণে আমাদের ইন্টিগ্রেশন করার দরকার হলো না, থাকলো শুধু dt বাই t স্কয়ার। তাহলে এই dt বাই t স্কয়ার কে যদি ইন্টিগ্রেট করি আমরা পাই মাইনাস 1 বাই t প্লাস এই যে কনস্ট্যান্ট, কারণ আমরা যদি ইন্টিগ্রেশন লিমিট না দিয়ে দেই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে কোনো ইন্টিগ্রেশন করলে ওই অলওয়েজ পুট এ কনস্ট্যান্ট টার্ম, এই যে এখানে প্লাস হিসেবে লিখি। সো এখন যদি আমরা applying the limit t1 and t2 at which the equilibrium constant are kp1 এবং kp2, তাহলে এই যে আমরা ln kp, এই ln kp টাকে যদি আমরা লিমিটের মধ্যে বেঁধে দেই একটা নির্দিষ্ট টেম্পারেচার t1 থেকে t2, সো applying the time limits, not time limit, applying the temperature limit, অথবা লিমিট বলে দিছি যেহেতু আমাদের এটা টেম্পারেচার, সো নট টাইম। সো অ্যাপ্লাইং দ্য লিমিট t1 and t2 at the equilibrium constant kp1 and kp2 respectively, we have, তাহলে এইটাকে লেখা যাবে কি ln kp2 minus ln kp1, জাস্ট এটাকে ইন্টিগ্রেট করলে ln kp ln x কে ইন্টিগ্রেট করলে আমরা যেভাবে দুইটা মিশের, তাহলে ln kp2 minus ln kp1, আর এইখানে আছে কি আমাদের ডেল্টা H বাই RT, তাহলে আর শুধু এখানে t থাকবে মাইনাস এই যে ডেল্টা মাইনাস ডেল্টা H বাই R, আর এখানে আসছে কি t টাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে 1 বাই t পাবে 1 বাই x, তাই না? 1 বাই x কে ইন্টিগ্রেট করে যা পাচ্ছি আমি 1 বাই t2 মাইনাস 1 বাই t1। সো এখন এখান থেকে যদি আমরা লনটাকে কমন নেই, না লনটাকে যদি কমন নেই তাহলে কি আসবে, ln kp2 ডিভাইডেড বাই ln kp1, সরি লন তো থাকবে না, তাহলে লন কমন নিলে kp2 ডিভাইড বাই kp1, kp2 বাই kp1 এই হলো। আর এখানে যা পাচ্ছি 1 বাই t2 মাইনাস 1 বাই t1, তাহলে 1 বাই t1 জাস্ট আমরা সোজা কথায় তোমরা ক্লাস 6-7 এ যে সরল করে আসছো সেই সরল করার অঙ্ক এখানে, যে t2 মাইনাস t1 t1 বাই t2, তাহলে এখানে লগ, এটাকে লগ যখন লনটাকে লগ করে দিলাম
2.303 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে মাল্টিপ্লাই করলে এখানে আসলে ডিভাইড হয়ে গেল। আর এখানে ডেল্টা এইচ বাই আর যা ছিল, তাহলে এই যে মাইনাস সাইনটা ছিল সেই মাইনাস সাইনটাকে আমরা চেঞ্জ করার জন্য রিভার্স করে দিয়েছি। এই যে 1/T2 1/T1, তাহলে এখানে কি মাইনাস সাইন ছিল, তাহলে এখানে লিখবো 1/T1 - 1/T2, তাহলে 1/T1 - 1/T2। তো সাম আপ করো, সাম আপ করে যা পাওয়া গেল, তাহলে এই যে টার্মটা পাওয়া গেল log kpt2 ডিভাইড বাই log kp1 ইকুয়াল ডেল্টা এইচ বাই 2.303 আর t2 - t1 ডিভাইড বাই t1 t2। আচ্ছা, তাহলে এখন এইখানে আমরা যদি কোনো একটা রিঅ্যাকশনের দুইটা ডিফারেন্ট টেম্পারেচার, মানে টেম্পারেচার গুলো আমরা জানবো 10 ডিগ্রি না 50 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি টেম্পারেচার একটা, 50 ডিগ্রি আর একটা, তাহলে দুইটা ডিফারেন্ট টেম্পারেচার, ওই টেম্পারেচার গুলোতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত, একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাবে যে T1 এর টেম্পারেচারের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত, T2 তে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত। তাহলে এই দুইটা ভ্যালু যদি আমরা জানি, দেন বাকি যে টার্মগুলো, তাহলে ডেল্টা এইচ শুধু থাকে, ডেল্টা এইচটাই আননোন, তাহলে কোনো একটা ইকুয়েশনে আমরা ডেল্টা এইচ এর ভ্যালুটা তখন বের করতে পারবো ইফ উই ক্যান হ্যাভ অর ইফ উই নো দা equilibrium constant at two different temperatures, then we can find out the heat content or enthalpy of that reaction. এই হলো আমাদের এই যে আইসোক্রোর ইকুয়েশন, যেটা এই আইসোক্রোর ইকুয়েশনটা আসলে আমাদের কি কাজে লাগবে, আমরা কেন শিখবো, এইটাই হলো মেইন উদ্দেশ্য, যে কোনো একটা রিঅ্যাকশনের যদি এনথালপি চেঞ্জ আমরা বের করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মানে একটু উল্টা ভাবে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করে সেখান থেকে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু বের করতে পারি। ওকে, তাহলে এবারে আমরা যাই একটু দেখি, প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম। a plus b to c plus d is 10 to the power minus, কি বলছে, the equilibrium constant kp for a reaction 10 to the power minus 12 at 327 and 10 to the power minus 7 at 427 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচারও দেওয়া আছে, তাহলে 327 427, তাহলে দুইটা ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া আছে, আমরা সেখান থেকে বের করব কি, ক্যালকুলেট দ্য এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। জাস্ট হুবহু যা আমরা এখানে শিখছি শুধুমাত্র ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, অটোমেটিক্যালি ডেল্টা এইচ এর ভ্যালুটা বের হয়ে আসবে। জাস্ট এই যে ইকুয়েশন log kp2 by kp1 ইকুয়াল ডেল্টা এইচ বাই 2.303 আর T2 - T1 ডিভাইড বাই T1 T2, 427 327। তাহলে আমরা এখানে এই যদি একই রকমের হয় সেক্ষেত্রে ওইটাকে, তবে এখানে যেহেতু মাল্টিপ্লাই টার্ম আছে এই কারণে আমাদেরকে কি করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে, কিন্তু যদি দুইটা একই রকম রেশিও থাকতো দেন আমরা ওই মানে ডিগ্রি সেলসিয়াসে রেখেই কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে মাল্টিপ্লাই টার্ম আছে, সো তবে তোমাদের একটা হবে যে সবসময় টেম্পারেচার ভ্যালুটাকে যেখানে অবশ্যই দরকার অ্যাবসলিউট টেম্পারেচার, সেখানে অবশ্যই কেলভিনে ইউজ করবা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে T1 T2 এর ভ্যালুটাকে কেলভিনে নিয়ে নিলাম আর ইকুয়েশনের ভ্যালুগুলো বসিয়ে দিলাম, জাস্ট দেন ফাইনালি উইল গেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ 402.0898 কিলোজুল। সো দিস ইজ দ্য এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এর যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকে, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। ওকে, এইবারে আমরা পড়বো ফিউগাসিটি। ফিউগাসিটি যে কথাটা আমি অলরেডি বলেছি যে আমরা জানি জড়তা, জড়তা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। গাড়িতে যখন চড়তে যাই কি হয়, গাড়িতে চলন্ত গাড়ি যখন হঠাৎ থেমে যায় তখন কি হয়, আমরা এরকম করে ঝুঁকে যাই, আবার যখন কি হয় যে না না উল্টা হয়েছে, চলন্ত গাড়ি যখন হঠাৎ করে থেমে যায় তখন আমাদের এরকম করে হয়ে যায়, আর যখন ই করি যে মানে গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করে তখন আমাদের শরীর পিছন দিকে চলে যায়, কারণ যখন গাড়ি চলতে শুরু করে হঠাৎ করে তখন আমাদের শরীরের নিচের অংশ, দ্যাট মিনস আমরা যে যদি দাঁড়িয়ে থাকি তাহলে পুরো বডিটা এই হবে, বা মানে সেক্ষেত্রে যদি বসা থাকি তাহলে আমাদের শরীরের যে অংশটা বসা আছে দ্যাট পার্ট উইল মুভ আপ ফরওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে সামনের অংশটা
মানে আমাদের শরীরের নিচের অংশ অথবা যে অংশটা বসে আছি সেই অংশটা কি হবে, গাড়ির সাথে সাথে সামনের দিকে আগাতে থাকবে। গাড়ি যেহেতু চলতে শুরু করছে, কিন্তু সরি আমাদের বডির উপরের অংশটা তখন কি হবে, জাস্ট মানে স্থিতি জড়তার কারণে ওইটা স্থির থাকতে চায়। কিন্তু আমাদের বডি তো পুরোটা কানেক্টেড, যে কারণে যদি নিচের অংশটা সামনে এগিয়ে যায় তাহলে আমাদের কি হবে, তখন হঠাৎ করে আমরা পিছনের দিকে ধাক্কা লাগবে। আবার চলন্ত গাড়ি উল্টো ভাবে, যখন গাড়িটা চলতেছে চলতেছে হঠাৎ করে থেমে গেল, তার মানে কি, যে আমরা গাড়ির সাথে একটা নির্দিষ্ট স্পিডে আছি। আমাদের শরীর এবং আমাদের মানে যে অংশটা বসে আছি, আমাদের যে কোমর বা যে পা, এই অংশটা, যে অংশটা বসে আছি সেই গাড়ির সাথে অ্যাটাচড যে অংশটা, সেই অংশটা মানে গাড়িটা যদি থেমে যায় তাহলে আমাদের শরীরে সেই অংশটাও থেমে যাবে। কিন্তু যেহেতু গাড়িটা মুভ করতেছিল, সেই মুভমেন্টের সাথে সাথে আমাদের বডির উপরের অংশটাও মুভ করতেছিল, সো দ্যাট আমরা কি করব, ওই যে গাড়ি যখন হঠাৎ করে থেমে যাবে তখন আমাদের শরীরের উপরের অংশ কিন্তু থেমে যায় না। থেমে না যাওয়ার কারণে, এটাও গতি জড়তার কারণে আমরা সামনের দিকে হেলে যাই। তাহলে এইগুলো তোমরা ভালো করে জানো। কিন্তু এখন আমরা যে টার্মটা পড়বো, যে কোনো একটা বস্তু কোনো একটা স্টেটে থাকে, যেই স্টেটে থাকে সবসময় ওই স্টেটেই থাকতে চায় না। তাহলে এইটা আমরা কিন্তু ওই যে সোজা কথায় ওই যে নিউটনের বা স্থিতি জড়তা গতি জড়তা যেটা আমরা পড়ে আসছি তার একটু উল্টা। সেটা হলো আমাদের একদম সোশ্যাল লাইফের মতো। সোশ্যাল লাইফে যে কথাগুলো আমি বললাম, যে দুনিয়াতে কোনো মানুষ সুখী নয়, তার কারণ আমরা এরকম করে, তোমরা ইংলিশে হয়তো একটা ওয়ার্ড পড়বা বা সেন্টেন্স পড়বা, যে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। এরকম করে তোমরা শিখবা, যে তোমার দেখে মনে হবে যে বেড়ার উল্টা পাশে, অথবা বাংলায় আমরা পড়ি যে কি, এরকম করে বলি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। এরকম করে এগুলো তোমরা পড়ছো কিনা আমি জানি না, প্রত্যেকটা কিন্তু একই জিনিস, যে আমরা যে অবস্থায় আছি কেউ সেই অবস্থায় সুখী না। বেড়ার উপরে আমরা মানে মনে করো বড় একটা ওয়াল আছে, সেই ওয়ালের ওই পাশে কি আছে আমরা দেখতে পাই না, যে কারণে মনে হয় কি ওই পাশটা বুঝি অনেক ভালো। নদীর এই পারে থেকে মানুষ মনে করতেছে কি ওই পার বুঝি অনেক ভালো। তো সেই কারণে এইরকম অবস্থা। এই যে যে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে সবগুলো সোশ্যাল লাইফের, যেটা কেউই তার নিজের অবস্থায় সুখী না। কিন্তু আমরা সাইন্টিফিক্যালি যে নিউটনের গতি জড়তা বা স্থিতি জড়তা যেখান থেকে শিখছি, যে প্রত্যেকটা বস্তু যদি তার উপরে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সে ওই অবস্থায় থাকতে চায়। কিন্তু এখন যে টার্মটা আমরা বললাম ফিউগাসিটি, ফিউগাসিটি ইজ দ্য টেন্ডেন্সি অফ এনি সাবস্টেন্স টু চেঞ্জ ইনটু এনি অ্যানাদার স্টেট। মানে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে স্পন্টেনিয়াসলি চেঞ্জ হতে চায়। তাহলে এই যে যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাই হলো ফিউগাসিটি। সো it has already been pointed out that equation delta z equal RT log E P2 by P1 is applicable only to ideal gases. তাহলে এই যে আমরা আসলে যে গ্যাসগুলোর কথা চিন্তা করি, যতগুলো ইকুয়েশন আমরা শিখছি যাবতকালে, আদর্শ গ্যাসের সমীকরণ, আসলে আদর্শ গ্যাস বলতে দুনিয়াতে কোনো কিছুই নেই, আমরা শুধু এটা একটা ইমাজিনারি টার্ম হিসেবে ইউজ করি। কিন্তু যদি ওই যে আদর্শ গ্যাসের জন্য আবার আমরা কি করেছি, তোমরা কাইনেটিক এনার্জি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ছো লাস্ট চ্যাপ্টারে, লাস্ট সেমিস্টারে, যেখানে যে পিভি ইকুয়াল 1/3 nmc স্কয়ার অথবা পিভি ইকুয়াল এনআরটি। তাহলে এই যে সেখানে পিভি ইকুয়াল 1/3 nmc স্কয়ার, এই যে যে কাইনেটিক এনার্জি যে ইকুয়েশনটা পড়ছো, সেই ইকুয়েশনে তোমরা কি করছো, কতগুলো মানে অ্যাজাম্পশন ধরে নিয়েছো। অ্যাজাম্পশন গুলো কি কি ছিল, যে মলিকুলের পার্টিকেল গুলো কোনো একটা বক্সের মধ্যে যদি থাকে, তাহলে সেই পার্টিকেল গুলোর সাইজ বক্সের সাইজের তুলনায় অনেক ছোট, পার্টিকেল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন থাকে না। এটা ওই যে যে আমরা কাইনেটিক থিওরি যখন পড়ে আসছি তার ভিতরে কিন্তু এগুলো ছিল। তো সেখানে সেইগুলো অ্যাজাম্পশন, যে আমরা এরকম করে একটা আইডিয়াল গ্যাস ধরে নিছি যে পার্টিকেল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন থাকে না। বাস্তবে কি হয়, কারণ যদি কোনো গ্যাসের মধ্যে ইন্টারেকশন না থাকতো তাহলে ওই গ্যাসগুলোকে আমরা আইদার লিকুইড বা সলিড কোনো অবস্থাতেই কনভার্ট করতে পারতাম না, তাহলে সেটা সারা জীবন ওটা গ্যাস হিসেবেই থাকতো। তার মানে কি, আমরা যে অ্যাজাম্পশনটা করে নিয়েছি এটা আসলে আলটিমেটলি ভুল বা বাস্তবে এর ধারে কাছে নেই।
যে প্রত্যেকটা বস্তুর মধ্যে, সেটা লিকুইড হোক, গ্যাস হোক বা সলিড হোক, সবসময় কিছু না কিছু ইন্টারাকশন থাকে। তাহলে এই যে বাস্তব গ্যাস বা মানে সরি আমরা যে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস ধরে নিয়েছি, এইগুলো আসলে একটা ইমাজিনারি কনসেপ্ট। তো সেই ক্ষেত্রে এই যে আমরা ইকুয়েশনটা দেখেছি, ডেল্টা জি ইকুয়াল আরটি লগ জি লগ ই P2/P1 is applicable only to ideal gas. কিন্তু যদি সিস্টেমটা এমন হয় যে when applied to real gas, যেটা আসলে আমাদের বাস্তব এই যে আমাদের এনভায়রনমেন্টে যে গ্যাস আছে, অথবা যখন আমাদের হাই প্রেসার সিলিন্ডার থাকে, তো সেই ক্ষেত্রে এই যে বাস্তব যে গ্যাসগুলো আছে, এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, particularly at higher pressure, it is not found that the expression does not reproduce the change in free energy, the reason being that under, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কাজ করে না। এবং যদি হাই প্রেসার হয়, ভেরি হাই প্রেসার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা কোনোভাবেই কাজ করবে না। কারণটা কি? খুব হাই প্রেসারের ক্ষেত্রে দেখো nRT ইকুয়াল ডিভাইড বাই পি, আমরা জানি কি পিভি ইকুয়াল এনআরটি, এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে সেখান থেকে ভি এর ভ্যালু বের করতে পারি কি এনআরটি ডিভাইড বাই পি। তো এটা যদি হলো, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সবসময় এই ইকুয়েশনটা ফলো করে না। সো সেখান থেকে আমরা বলতে পারি কি যে যদি এটাই ফলো না করলো, তাহলে আমাদের এটাও ডেল্টা জি ইকুয়াল আরটি লগ ই P2/P1, এই ইকুয়েশনটাও আসলে এক্সিস্ট করে না। কারণ এই যে আরটি টার্মটা এখানে আমাদের আছে, তাই না? আরটি তারপরে পি, এই যে পুরো টার্মগুলোর সাথে কিন্তু আমাদের ওই যে আদর্শ গ্যাসের সমীকরণের যে সম্পর্ক, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ভলিউমটাকেই মানে ফিক্স করতে না পারি, আদর্শ গ্যাসের জন্য একরকম, রিয়াল গ্যাসের জন্য একরকম, তো সেই ক্ষেত্রে আমাদের এটা মানে রিয়াল গ্যাসের জন্য এটা হয় না। ইন অর্ডার টু অ্যাপ্লাই দিস ইকুয়েশন, তাহলে এখন আমরা বাস্তব গ্যাসের জন্য এই ইকুয়েশনটা তাহলে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? ইন অর্ডার টু অ্যাপ্লাই দিস ইকুয়েশন to non-ideal system, Lewis introduced two new thermodynamic quantities, fugacity and activity. তাহলে যখন আমরা কোন একটা রিয়েল গ্যাসের কথা চিন্তা করব, তার জন্য আমরা এই যে ইকুয়েশন, এইটাকে একটু মডিফাই করতে হবে। তো সেই মডিফাই করার জন্য নতুন দুইটা টার্ম অ্যাড করা হয়েছে, সেটা হলো ফিউগাসিটি এন্ড অ্যাক্টিভিটি। আমরা এই ফিউগাসিটি এন্ড অ্যাক্টিভিটি এই দুইটা কি জিনিস সেটা এখন পড়বো ভালো করে, বা কিভাবে ডিরাইভ করা যায়, অথবা কোন টার্মটা অ্যাড করতে হবে যে এই ইকুয়েশনের সাথে, দেন উই ক্যান have the value for delta G or gives free energy so that we can calculate from this equation. ওকে, তাহলে এখন আমরা একটা ইকুইলিব্রিয়াম কনসিডার করি, যেখানে লিকুইড ওয়াটার এন্ড ওয়াটার ভ্যাপার আছে। কনসিডার এ সিস্টেম, এই যে আমাদের পানির বোতল আছে, এই পানির বোতলের উপরে আমরা জানি এটা খালি আছে, কিন্তু বাস্তবে কিন্তু খালি নয়। কারণ আমি যে তোমাদেরকে এই এন্ট্রপির কথা বলেছিলাম, সেই এন্ট্রপির কথা বলতে গিয়ে আমি বলেছি কি যে পানিটাকে যদি খোলা জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে দেখবেন 2 দিন পরে বা 5 দিন পরে এখান থেকে পানি অনেকটা উড়ে গেছে। তাহলে তার মানে কি, এই যে নরমাল যে এনভায়রনমেন্টের প্রেসার আছে, এই প্রেসারের সাপেক্ষেই কিন্তু বাই প্রেসারের সাথে সাথে এবং টেম্পারেচার, এতেই কিন্তু কিছু মলিকুল অটোমেটিক্যালি ইভাপোরেট করছে। তার মানে এখানে যে লিকুইড ওয়াটারটা আছে, এই লিকুইড ওয়াটার এবং ভ্যাপার, এইগুলো মানে জাস্ট একটা লেয়ার বাই লেয়ার আছে, যে নিচে লিকুইড আছে, উপরে ভ্যাপার আছে। তাহলে কনসিডার এ সিস্টেম কম্পোজড অফ লিকুইড ওয়াটার এন্ড ভ্যাপার। লিকুইড ওয়াটার হ্যাজ এ টেন্ডেন্সি টু এসকেপ ইনটু ভ্যাপার ফেজ। তাহলে ওই যে লিকুইড ওয়াটার যেটা আছে, এই লিকুইড ওয়াটারটা খুব সহজেই, বা এর একটা সাধারণ টেন্ডেন্সি বা সাধারণ একটা মানে কি বলি টেন্ডেন্সির আর কি ওয়ার্ড বলা যায়, যে এটা যাক আমি আর এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো এই যে লিকুইড ওয়াটার, এর একটা টেন্ডেন্সি হলো কি, লিকুইডটা কি হবে, সবসময় ভ্যাপার হওয়ার একটা চেষ্টা করে। আবার ওয়াটার ভ্যাপার যেটা থাকে, যদি কখনো তোমরা রান্না করতে গিয়ে একটা ঢাকনা দাও, ঢাকনা দিলে কি হবে, সেই ঢাকনার উপরে কি হবে, জলীয় বাষ্পটা জমবে। তো জলীয় বাষ্পটা জমবে মানে কি, ওইখানে আসলে যখন
কিন্তু পানির লেভেলটা কি অনেক নিচেই আছে। তুমি তাপ দিচ্ছ, সেই তাপে জলীয় বাষ্পটা আস্তে 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 ঢাকনা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো তখন কি হবে, ওই জলীয় বাষ্পটা তখন আবার তুমি যদি মানে ঢাকনাটা একটু টিল্ট করে ধরো, একটু বাঁকা করে ধরো, তাহলে দেখবা কি পানি হিসেবে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন কিন্তু ওটার গায়ে যতটুকু লেগে থাকে সেটা না, মানে পানিটা ওই যে ভ্যাপার ছিল, সেই ভ্যাপারটাই কিন্তু অটোমেটিক্যালি লিকুইড ওয়াটারে কনভার্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সাবস্ট্যান্স এর কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে যদি লিকুইড থাকে সে লিকুইডটা ভ্যাপার হতে চায়, অথবা লিকুইডটা সলিড হতে চায়, আবার সলিডটা লিকুইড হতে চায়, লিকুইডটা ভ্যাপার হতে চায়। মানে প্রত্যেকটা দুনিয়াতে যত কিছু আছে, তাহলে দেখো when the system is in equilibrium, তাহলে এখন এই যে ওয়াটারের কথা বলেছি, লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার, তো লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার, তাহলে একটা আরেকটা কনভার্ট হওয়ার যে একটা টেন্ডেন্সি আছে এটা সবসময় থাকে। কিন্তু যদি when the system is in equilibrium, these two escaping tendencies, মানে লিকুইডটা ভ্যাপার হতে চাওয়ার যে টেন্ডেন্সি অথবা ভ্যাপারটার লিকুইড হওয়ার যে টেন্ডেন্সি, যদি এটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়, তার মানে যতটুকু পরিমাণ ভ্যাপার হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ যদি আবার লিকুইডে কনভার্ট হয়, তাহলে উই ক্যান কনসিডার দ্যাট সিস্টেম অ্যাজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে অথবা ইকুইলিব্রিয়াম স্টেটে কি হয় যে the two escaping tendencies become equal and we observe a constant vapor pressure at a constant temperature। তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি সেটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়, তার মানে কি আমরা আসলে সেই মুহূর্তে ফিল করতে পারি না যে আসলে কোনো পরিবর্তন হচ্ছে। কিন্তু বাস্তবে দুনিয়াতে যত ইকুইলিব্রিয়াম আছে না কেন, সেই ইকুইলিব্রিয়ামটা মানেই হলো যে ফরওয়ার্ড রেটটা যতটুকু হবে ব্যাকওয়ার্ড রেটটাও ঠিক ততটুকু হবে, সো দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট ইট সিমস, দেখে মনে হয় এই নেকটাই দেখে মনে হয় যে আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বাস্তবে সব সময় কি হয় যে এটা যতটুকু পরিমাণ একটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে ঠিক ততটুকু পরিমাণ রিভার্স দিকে যাচ্ছে। সো সেক্ষেত্রে এটা ইকুইলিব্রিয়াম যদি থাকে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রেসার আমরা ফিল করব বা একটা প্রেসার পাবো। ইজ সাবস্ট্যান্স ইন এ গিভেন স্টেট, দুনিয়াতে যত সাবস্ট্যান্স আছে একটা নির্দিষ্ট স্টেটে যদি চিন্তা করা হয়, ইজ সাবস্ট্যান্স ইন এ গিভেন স্টেট হ্যাজ এ টেন্ডেন্সি টু এসকেপ from that state, and this escaping tendency denoted by F is called fugacity। এই যে টেন্ডেন্সিটা, যে একটা সাবস্ট্যান্স তার যে স্টেটে আছে সেই স্টেটটা থেকে অন্য আরেকটা স্টেটে কনভার্ট হওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকেই বলবো আমরা ফিউগাসিটি। আচ্ছা, তাহলে সেই যে টেন্ডেন্সি সেটা আমরা একটু দেখি। ইট ইজ রিলেটেড টু দ্য ফ্রি এনার্জি কন্টেন্ট বাই দ্য এক্সপ্রেশন। এই যে ইকুয়েশনের মাধ্যমে আমরা ওই টেন্ডেন্সিটাকে রিপ্রেজেন্ট করতে পারি del G equal RT ln F plus B। আচ্ছা, তাহলে এখানে বাকি টার্মগুলো আমরা জানি, নতুন একটা টার্ম আসছে B। এই যে B টার্মটা, সেটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা লিখছি। আসলে এই কনস্ট্যান্ট টার্মটা ডিপেন্ড করে এই যে টেম্পারেচার এবং মানে কোন বস্তুটার যে কত টেম্পারেচার আছে এবং সেই বস্তুটার কোয়ালিটিটা কি, মানে কি ধরনের বস্তু। সেই বস্তু মানে একটা হলো লোহার জন্য একরকম, পানির জন্য একরকম, তারপরে তেলের জন্য একরকম। তাহলে প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা আলাদা হবে এবং ওই বস্তুর কত টেম্পারেচার, সেই টেম্পারেচারের সাথে এই যে কনস্ট্যান্ট টার্মটা এটা ডিপেন্ড করবে। আর বি ইজ এ কনস্ট্যান্ট ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার এন্ড দ্য নেচার অফ দ্য সাবস্ট্যান্স, মানে কি ধরনের বস্তু তার উপরে এটা ডিপেন্ড করবে এবং তার টেম্পারেচারটা কত। তাহলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এখন ইট ইজ নট পসিবল টু ইভালুয়েট বি, মানে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা সবসময় মানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন ফুলফিল না করা পর্যন্ত যদি আমরা এই ইকুয়েশন থেকে যদি বি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বি ইকুয়াল লিখতে পারি কি জি মাইনাস আর টি লন এফ। তার মানে কি
আমাদের এই জি এর মানটা জানতে হবে, আর এর মান তো আমরা জানি কনস্ট্যান্ট, টি এর ভ্যালু জানতে হবে টেম্পারেচার, আর এই যে ফিউগাসিটি, তাহলে এই টার্মগুলো সব ভ্যালু আমাদেরকে জানতে হবে। সো আমরা এখান থেকে যেটা দেখি, it is not possible to evaluate B until the absolute value of the free energy are not known. যতক্ষণ পর্যন্ত কোনো একটা সাবস্ট্যান্সের অ্যাবসোলিউট ভ্যালু অফ ফ্রি এনার্জি না জানতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা বি এর পারফেক্ট ভ্যালু জানতে পারবো না। তাহলে এখন সেটা তাহলে আমরা কিভাবে করতে পারি? টু অ্যাভয়েড দিস ডিফিকাল্টি, all free energy measurements for any given substance are referred to as the standard reference point. মানে সেটা যদি হয়, তাহলে আমরা এই যে সমস্যাটার কথা বলেছি যে until absolute values of the free energy are not known, কোনো একটা সাবস্ট্যান্সের যদি অ্যাবসোলিউট ফ্রি এনার্জির ভ্যালু আমরা না জানি, তাহলে সেক্ষেত্রে বি এর ভ্যালুটাকে পারফেক্টলি ইভালুয়েট করা যাবে না অথবা ডিফাইন করা যাবে না। সো এখন এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করছি যে টু অ্যাভয়েড দিস ডিফিকাল্টি, অল ফ্রি এনার্জি মেজারমেন্টস ফর এনি গিভেন সাবস্ট্যান্স আর রেফার্ড টু অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড রেফারেন্স পয়েন্ট। মানে একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা এই করে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই। ইফ উই রিপ্রেজেন্ট বাই জি নট দ্য ফ্রি এনার্জি পার মোল and if not the fugacity in this standard state, the G naught is given by, তাহলে আমরা যদি কোনো একটা সাবস্ট্যান্সের স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি জানি, তাহলে সেইখান থেকে আমরা যদি ফিউগাসিটি, স্ট্যান্ডার্ড ফিউগাসিটি যেটা, সেটাকে এফ নট হিসেবে আমরা ডিফাইন করলাম, তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম, যেটা জি নট ইকুয়াল আর টি লন এফ নট প্লাস বি। এখন একটা স্ট্যান্ডার্ড আর একটা যে কোনো একটা স্টেট অথবা যে কোনো একটা টেম্পারেচারে যে কোনো একটা স্টেট, তাহলে এই দুইটা, একটা হলো যেটা স্ট্যান্ডার্ড সেটা হলো জি নট, আর একটা হলো নরমাল যে কোনো একটা স্টেট, সেই স্টেটটার ভ্যালুটাকে আমরা যদি জি হিসেবে ধরি, ইফ জি ইজ দ্য ফ্রি এনার্জি অফ দ্য সাবস্ট্যান্স ইন এনি স্টেট, যে কোনো একটা স্টেটে যদি তার ফ্রি এনার্জি জি হয়, দেন দ্য ফ্রি এনার্জি ডিফারেন্স বিটুইন দিস স্টেট এন্ড দ্য স্ট্যান্ডার্ড স্টেট, তাহলে ওই যে কোনো একটা বস্তুর যদি একটা নির্দিষ্ট স্টেটে ফ্রি এনার্জি জি আর স্ট্যান্ডার্ড স্টেটে হলো জি নট, তাহলে দুইটার ডিফারেন্সটা কি? তার ওই স্টেট শুধু আমরা মাইনাস করে দিব, জি মাইনাস জি নট ইকুয়াল আর টি লন এফ নট প্লাস বি মাইনাস আর টি লন এফ মাইনাস বি, তাহলে ওই দুইটা বি ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে এখানে থাকে কি, যদি এটাকে সাবট্রাক্ট করি জি মাইনাস জি নট, তাহলে জি ছিল কি আমাদের এই যে আর টি লন এফ নট, আর জি নট হচ্ছে, সরি উল্টো বলছি, এই যে তাহলে জি ইকুয়াল হলো আর টি লন এফ, এই যে ইকুয়েশনটা জি ইকুয়াল আর টি লন এফ প্লাস বি, আর জি নট আর টি লন এফ নট প্লাস বি, তাহলে এই দুইটা ইকুয়েশন একটা থেকে আরেকটা যদি সাবট্রাক্ট করে দেই, তাহলে বি বি ক্যান্সেল হয়ে যায়, আর এখান থেকে যদি লনটাকে, আর টি তো আছে দুইটার মধ্যে, আর টি লন যদি কমন নেই, তাহলে থাকবে কি, আর টি লন কমন নিলাম, এইখানে জি এর টার্মটা ছিল এফটা আগে, তাহলে এফটা উপরে থাকবে আর এফ নটটা নিচে চলে যাবে, তাহলে আর টি লন এফ বাই এফ নট। তাহলে এখন জি ইকুয়াল, তাহলে এই জি ইকুয়াল লিখতে পারি কি, জিটা এই জি নটটা তখন রাইট সাইডে চলে গেল, তাহলে জি ইকুয়াল জি নট প্লাস আর টি লন এফ বাই এফ নট, তাহলে এই যে এফ বাই এফ নট, এই এফ বাই এফ নটটাকে বলা হয়েছে একটা নতুন টার্ম, যেটাকে আমরা বলেছি অ্যাক্টিভিটি। যে আসলে কোনো একটা সাবস্ট্যান্সের ফিউগাসিটি, যে কোনো স্টেটে ফিউগাসিটি এবং স্ট্যান্ডার্ড স্টেটে তার ফিউগাসিটি, এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলবো আমরা অ্যাক্টিভিটি। সো তাহলে অ্যাক্টিভিটি যে টার্মটা আমরা এখানে বললাম, তাহলে ফিউগাসিটিটা কি বলেছি, যে কোনো একটা সাবস্ট্যান্স তার যেই স্টেটে আছে সেই স্টেট থেকে অন্য একটা স্টেটে পরিবর্তন হতে চায় বা চেঞ্জ হতে চায়, একটা টেন্ডেন্সি, তাহলে দ্য টেন্ডেন্সি, যেই টেন্ডেন্সি, ওই টেন্ডেন্সির যে ভ্যালুটা সেটাকে আমরা বলবো এফ অর ফিউগাসিটি। আর এখন দুইটা, একটা সাবস্ট্যান্সের
দুইটা ডিফারেন্ট স্টেট, একটা হলো স্ট্যান্ডার্ড স্টেট আর একটা হলো যে কোনো একটা স্টেট, যে স্টেটটা আমরা জানি না বা যে কোনো একটা ভিন্ন স্টেটে। তাহলে সেক্ষেত্রে ওই স্টেটের ফিউগাসিটি এন্ড স্ট্যান্ডার্ড স্টেটের ফিউগাসিটি এর যে রেশিও এটাকে বলা হবে অ্যাক্টিভিটি। সো যেটাকে আমরা এ দিয়ে সিম্বলাইজ করতে পারি। সো সেক্ষেত্রে এফ বাই এফ নট এটাকে আমরা ছোট একটা স্মল এ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জি ইকুয়াল জি নট প্লাস আর টি লন এ। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন। The reactivity of any activity, sorry, not reactivity. The activity of any substance may therefore be defined as the, এটা যেটা অলরেডি বলেছি, রেশিও অফ ফিউগাসিটি অফ দ্য সাবস্টেন্স ইন দ্য গিভেন স্টেট টু দ্য ফিউগাসিটি অফ দ্য সেম সাবস্টেন্স ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট। আমরা যেখানে ইকুয়েশনটা বলেছি এই যে এফ বাই এফ নট, এইটাকে বলা হবে অ্যাক্টিভিটি। সো যে কোনো স্টেটের ফিউগাসিটি ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ফিউগাসিটি অফ দ্যাট স্টেট। আচ্ছা, তাহলে ইকুয়েশনটাকে যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি সেটাও বললাম জি ইকুয়াল জি নট প্লাস আর টি লন এ ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট। যদি স্ট্যান্ডার্ড স্টেট হয় আমাদের, মানে যে আননোন স্টেটটা, আননোন যে স্টেটটা, সেই স্টেটটা যদি আমাদের স্ট্যান্ডার্ড স্টেট হয়, তার মানে কি স্ট্যান্ডার্ড স্টেটে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে কি, স্ট্যান্ডার্ড স্টেটে জি এবং জি নট সমান। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনে যদি বসাই জি ইকুয়াল জি নট যদি হয় সেক্ষেত্রে জি মাইনাস জি নট ইকুয়াল 0। তাহলে সোজা কথায় আর টি লন এ ইকুয়াল 0। তাহলে আর টি লন এ ইকুয়াল 0 অর এ ইকুয়াল 1, কারণ এই যে আর টিটা যদি পেছনে নিয়ে যাও 0, তাহলে লন এ ইকুয়াল লেখা যায় লন লন 1, কারণ দুইটার যদি লন এ ইকুয়াল লন 1 মানে 0 ইকুয়াল কি লন এ 1, তাহলে লন 1, সেক্ষেত্রে আমরা a ইকুয়াল 1 পেয়ে যাচ্ছি। তাহলে সরি, ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট দ্য অ্যাক্টিভিটি অফ এ সাবস্টেন্স ইজ ইকুয়াল টু ইউনিটি। তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাক্টিভিটির ভ্যালুটা পেলাম কি, যদি আমরা স্ট্যান্ডার্ড স্টেটের কথা কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে ওই অবস্থায় আমরা বলতে পারি মানে অ্যাক্টিভিটি ইকুয়াল 1। ইন এনি আনাদার স্টেট দ্য ভ্যালু অফ অ্যাক্টিভিটি উইল ডিপেন্ড আপন দ্য ডিফারেন্স। যে কোনো অন্য আরেকটা স্টেটের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে the value of the in any other state the value of activity will depend upon the difference। তাহলে এখানে g minus g naught, তাহলে g minus g naught এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে এখানে ln a এর ভ্যালু, সরি a এর ভ্যালুটা। তাহলে সেক্ষেত্রে the difference in free energy per mole caused by passing from one state in which the free energy is g1 and the activity a1 to another state in which this g2 and a2 respectively। তাহলে এই যে ডেল্টা জি আমরা যদি এরকম করে লিখি দুইটা ইকুয়েশন, ডেল্টা জি ইকুয়াল জি2 মাইনাস জি1, তাহলে সবগুলো আমরা জি নট আর টি লন a2 মাইনাস জি নট আর টি লন a1। তাহলে আলটিমেটলি কি আসে, দুইটা ডিফারেন্ট স্টেটের কথা যদি বলি, আমরা দুইটা ডিফারেন্ট স্টেটে আমরা যদি ই করতে চাই তাহলে ডিফারেন্সটা কত, ডিফারেন্স ইন ফ্রি এনার্জি। তাহলে সেক্ষেত্রে এই জি নট ক্যান্সেল, তাহলে আর টি হয়ে যাবে কমন নিয়ে, আর টি লন কমন নাও, তাহলে a2 বাই a1 আলটিমেটলি এটা থাকবে ডেল্টা জি ইকুয়াল আর টি লন a2 বাই a1। দ্য সিমিলারিটি between the above equation and the equation delta g equal RT ln P2 by P1, যেটা আমরা আগের ইকুয়েশন একদম প্রথমে শুরু করেছিলাম এই যে এটা, তাই না, এই যে ডেল্টা জি ইকুয়াল RT log E P2 by P1, এখন পেলাম কি RT, সো ডেল্টা জি ইকুয়াল RT ln A2 by E1। তাহলে ওইখানে ছিল প্রেসার আর এখানে আসছে অ্যাক্টিভিটি। The similarity between the above equation and equation delta z equal RT ln P2 by P1 suggests that activity is thermodynamic counterpart of the gas pressure। তাহলে ওইখানে ছিল প্রেসার, তাহলে প্রেসার আর এখানে হলো অ্যাক্টিভিটি। তাহলে for the standard state of any gas at the given temperature the fugacity is taken as equal to unity, visualize F not equal 1, and on the basis of this definition the activity of any gas becomes equal to fugacity। তাহলে a ইকুয়াল f বাই f নট, f ইকুয়াল 1, f বাই 1। তাহলে সেক্ষেত্রে f, তাহলে অ্যাক্টিভিটিটা তখন কি হয়ে যাচ্ছে, যদি for the standard state of any gas at the given temperature the fugacity is taken to unity। তাহলে যদি স্ট্যান্ডার্ড স্টেট হয় সেক্ষেত্রে ফিউগাসিটির ভ্যালু 1 হয়, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ফিউগাসিটি সেটা 1। তো সেক্ষেত্রে আমরা ই পাবো কি a এবং f,
অ্যাক্টিভিটি আর ফিউগাসিটি তখন সমান হয়ে যায়। দ্য ইকুয়েশন 1 ক্যান দেয়ারফর বি রিটেন অ্যাজ, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কি জি ইকুয়াল, সরি এটা না, আগে যে ইকুয়েশনটা এই 1 নম্বর ইকুয়েশন, আমি ইকুয়েশন নাম্বার দিতে ভুলে গেছি, মানে এইটা। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে জি ইকুয়াল জি নট প্লাস আর টি লগ ই টু দি পাওয়ার ই এফ, এই তাহলে আলটিমেটলি ফর দিস ইজ দ্য লাস্ট স্লাইড, একটা মিনিট আমার বেশি সময় লাগছে। ফর অ্যান আইডিয়াল গ্যাস দ্য ফিউগাসিটি ইজ ইকুয়াল টু প্রেসার and F by P equal 1. For a real gas the fugacity is not equal to P, মানে আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে সবসময় কি করব যে ফিউগাসিটি আর প্রেসার এটা সমান হবে না। সো যাই হোক, আমার মনে হচ্ছে আমি বেশি সময় নিয়ে ফেলছি। আর তোমার কি আমার লিখছো স্যার উই হ্যাভ ক্লাস, নুরুল স্যার 11টা, আমি জানি কারণ আমার ক্লাস আমি 1 মিনিট বেশি নিয়ে ফেলছি। এনিওয়ে, তাহলে এই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন, যেখানে যদি আলটিমেটলি the ratio of F by P is called activity coefficient, এই যে F by P এটাকে আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট হিসেবে ডিফাইন করি এবং সেটাকে গামা দিয়ে সিম্বলাইজ করি। তো এই হলো আমাদের যে ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা অ্যাক্টিভিটি আর হলো কি ভ্যান টপ আইসোক্রোর ইকুয়েশন। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। ইফ এনি অফ, আজকে আমি কোনো কোশ্চেন নিতে পারছি না, সরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন নেক্সট ক্লাস।